নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনতে রয়েছেন সালমা চৌধুরী। এটাই বোনাস পর্ব। তানভীর নিজের রুমে পড়তেছে, যদিও পড়াশোনার প্রতি তার প্রবল বৃতৃষ্ণা। কিছু করার নেই তাতে। আবিরের সাপোর্ট, মেঘের জেদ, বন্যাকে নিজের করে পাওয়ার ইচ্ছে, আর এই সব কিছু পূরণ করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। আগামী সপ্তাহে কোচিংয়ে ভর্তি হবে, তাই আগে থেকেই বইগুলো একটু দেখে নিচ্ছে। হঠাৎ আবির দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে রাখল, আসবো? আসো। তোমার আবার অনুমতি নিতে হয় নাকি? আবির দরজা চাপিয়ে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, এই পড়াশোনা কতদিন চলবে? তানভীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সরকারি চাকরি করতে চাই। চাকরি করতে তোকে বারণ করেছি না, কিন্তু চাকরি পেতে গেলে যতটা শ্রম আর চেষ্টা করতে হবে ততটা পরিশ্রম করার ধৈর্য কি আছে তোর? আমি চেষ্টা করব। আবির চাপা স্বরে বলতে শুরু করলো, দেখ তানভীর, আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতে বারণ করিনি। তুই যখন যা চেয়েছিস নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি। রাজনীতি করতে চেয়েছিস, আমার অনিচ্ছা সত্ত্বেও তোর খুশির জন্য রাজি হয়েছিলাম। এতে নিয়ে তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না, আমি তাতে সম্মতি দিয়েছি। এখন তুই পড়াশোনা করতে চাচ্ছিস, আমার এতেও কোনো আপত্তি নেই, কিন্তু কথা হলো তোর নিজের ওপর কনফিডেন্স আনতে হবে। যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজেই সাহস দিতে হবে। পারি না, মনে থাকে না, পারবো না, এগুলো কমন কথা, কিন্তু এগুলোর সাথে আরেকটা কথা আছে, আমাকে পারতেই হবে। যদি এই কথাটা মাথায় রাখিস তবেই তুই সফল হতে পারবি। ধৈর্য আর পরিশ্রম একদিন সফলতা এনে দেবে। তানভীর গুরুভার কণ্ঠে বলল, আমার সিদ্ধান্ত আর নড়চড় হবে না। আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়েই ছাড়বো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আরেকটা কথা বলবো? বলো। বন্যার প্রতি তোর ইমোশন কি সত্যি, নাকি এতেও দুটানা আছে? এখনো সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। পড়াশোনা, রাজনীতি, কেরিয়ার, জব, এগুলো তোর মন পছন্দে পরিবর্তন করতে পারলো। ভালোবাসা, ইমোশন কখনো পরিবর্তন করা যায় না। বন্যার প্রতি প্রেমানুভূতি যদি না থাকে তাহলে আগেই দূরে সরে যা। নষ্ট করলে নিজের জীবনটাই নষ্ট করিস, আরেকটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে কষ্ট দিস না। তানভীর চিবুক নামিয়ে তপ্ত স্বরে বলল, আমি সত্যি সত্যি বন্যাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো, হয়তো তোমার এত ভালোবাসতে পারি না তোমার মতো, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়েই ভালোবাসতে চাই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, অতীতে সে মানসিকভাবে বিরক্ত করবে না তো? আমার জীবনে অতীত বলতে কিচ্ছু নেই, আমি বর্তমান নিয়ে ভালো আছি, আর আমি বর্তমান নিয়ে ভালো থাকতে চাই। গুড। শুনলাম সেদিন তোর এক্সকে থাপ্পড় মেরেছিলি, তারপর কি দেখা হয়েছিল? তানভীর আটকে উঠে বলল, তুমি কিভাবে জানো? আমি তো বুনুকে জানাতে বারণ করেছিলাম। বলে দিয়েছে তোমায়? ও আচ্ছা, তাহলে তোর বুনুও জানে। এখন থেকে আমার কাছে কথা লুকাতে শেখাচ্ছিস? তুমি ভুল বোঝো না প্লিজ। ওই মেয়ে কথা শুনলে তুমি রাগ করতে পারতেই না, সামলাতেও পারতে না, আর আমি নিজে এই বিষয়টা পাতে দিতে চাইনি, কিন্তু সেদিন হাসপাতালে বন্যার সামনে জান ডাকছিল, তাই রাগে থাপ্পড় মেরেছিলাম। আমি ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, জান? সম্পর্ক এত চলে গেছিল? ছি না, ওই মেয়ের জীবনও জান ডাকেনি আমায়, তুই তুকারি করে সময় কাটাতো। এ আবার জান? মনাকে দুদিন আমার সাথে দেখেছে, হয়তো সন্দেহ করেছে, তাই এমনভাবে কথা বলছিল। আবির শান্ত স্বরে বলল, তুই কি জানিস বন্যাকে রাস্তায় ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলেছে? কি? কবে? আমি কিচ্ছু শুনিনি তো। বন্যা কিচ্ছু বলেনি। তুমি কিভাবে জানো? বন্যা তোকে কেন বলবে? বন্যা কি তোর গার্লফ্রেন্ড? প্রপোজ করেছিস ওকে? সাহসই পাই না যদি রিজেক্ট করে দেয়। কিন্তু তোমাকে এই কথা কে বলেছে? সানি বলেছে। সানির বাসার কাছে বন্যার টিউশন পড়তে যায়। বন্যার সাথে ওই মেয়ের কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল, তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে, আর যতটা শুনেছে সবটাই আমাকে বলেছে। এটা তুমি আমায় আগে বলনি কেন? ওই মায়ার রে এখনই মাটিতে পুঁইতে ধুয়ে আসতাম। ওকেই বন্যাকে মারাতে পারছি না, তারপর আরেক যন্ত্রণা হাজির। আমি এখন কি করব? তোর এক্সের কথা জানে সে? বুনু বলেছে কিনা জানি না, কিন্তু আমি এখনো কিচ্ছু বলিনি। তোর উচিত বন্যাকে সব কিছু জানানো, তারপর তার প্রতি তোর কি অনুভূতি সেটা প্রকাশ করার। আচ্ছা ঠিক আছে। আবির উঠে যেতে আবারও বলল, লাস্টবার বলছি, ডিসিশন নেওয়ার আগেও বারবার ভাব। একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে। তুই ভালো হলে মেয়েটা সুখী হবে, আর তুই খারাপ হলে মেয়েটা দুঃখী।
ভাব ভাব, সারা রাত ভাব, প্রয়োজনে দুরাত না ঘুমিয়ে তারপর ভাব। আজ শনিবার, মোজাম্মেল খান বাসায় ফিরছেন। চাচু দেখা করতে করতে আবিরের কাছে একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে। মূলত চাচুর মনের অবস্থা বুঝতেই আগেভাবে এসেছে আবির, কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয়ে আলোচনা করেনি। ওনার আলোচনার টপিক প্রজেক্ট, লাভ লস আর সিফাত। চাচুর সাথে কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। এই সময় অফিসে গেলেও তেমন কোনো কাজে আসবে না, তাই আর বের হয়নি। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত হয়েছে। তাই কফি আনতে নিচে নামছিল। মেঘ রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঘের ফোনের রিং ডং শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে আবির নিচে চলে গেছে। কফি করে নিচে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনের কল বেঁচে যাচ্ছে। আবির মেঘের রুম পেরিয়ে গেছে, কিন্তু অনবরত ফোনের শব্দে আবির অবচেতন মনে ঘুরে আসলো। মেঘ রুমে আছে কিনা দেখার জন্য উকি দিল। রুম সম্পূর্ণ ফাঁকা। টেবিলের ওপর ফোনটা আপন গতিতে বেজে চলেছে। আবির রুমে ঢুকে ফোনের দিকে তাকিয়ে স্ক্রিনে বন্যার ছবি আর বেবি লিখে সেভ করা নাম্বারটা দেখলো। আবির ভাবলো রিসিভ করবে কি না করবে, মেঘ তো রুমেই নেই। আবির স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলতে নিল। তার আগে বন্যা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, হাই ননদিনী, কি করছো তুমি? কতগুলো কল দিচ্ছি, রিসিভ করছো না কেন? আমার ছোট্ট ননদ আর তার দেবর কি করছে? আবির উষ্ণ স্বরে বলল, তোমার ননদিনী সম্ভবত ছাদে, আমি তোমার ভাসুর বলছি। বন্যা থতমত খেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আবির ভাই? জি। বন্যা নিজের কপাল চাপড়াচ্ছে, মুখের ওপর কল কাটতে পারছে না, আবার কিছু বলতে পারছে না। বন্যা উদাসীন কণ্ঠ বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তবে অন্য কারোরটা জানি না। ননদিনীর খোঁজ খবর নেওয়া ভালো কথা, কিন্তু মাঝে মাঝে নিজের বেপরোয়া জামাইয়ের খোঁজ খবরটাও তো নিতে পারো একটু। বনা মনে মনে নিজেকে ইচ্ছে হতো বকছে। প্রকাশ্যে অত্যন্ত নমনীয় কণ্ঠ বলল, ভাইয়া আসলে এরকম কিছুই না। আবির শান্ত স্বরে কণ্ঠে বলল, ভালোবাসলে নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয়। আর হ্যাঁ, তোমাদের ননদভাবে সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবির কল কেটে সরাসরি ছাদে গেল। মেয়ে গান গাইছে, গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে। আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, কেউ একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু আজও দিল না। সে কি ভুলে গেছে? মেঘ গম্ভীর কণ্ঠে বলল, সে ভুলে যায়নি, কিন্তু কিন্তু কি? আপনি যদি কিছু মনে করেন। আমি কিছু মনে করব না, বলুন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আগে এটা বলুন, ভাইয়াকে বন্যাকে পছন্দ করে, এটা কি আপনি জানেন? আবির চিরচিরা স্বভাব কণ্ঠে বলল, জানি। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, কবে থেকে জানেন? প্রায় 2.5 বছর থেকে চলছে। মেঘ হতবাক হয়ে তাকিয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া এত বছর যাবৎ মেঘকে পছন্দ করে? হ্যাঁ। এখন বল, কি বলছিলি? আমি তেমন কিছু করিনি। ভাইয়া বন্যাকে পছন্দ করে এটা কয়েক মাস হলো আমি জানতে পেরেছি, তাই ভাই বোন হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আবির রাজবাড়ি কণ্ঠে শুধালো, কি দায়িত্ব? মেঘ আস্তে করে বলল, আমি আর মিম বন্যাকে ভাবি হওয়ার জন্য প্রপোজ করেছি, আর ভাগ্যক্রমে বন্যাও রাজি হয়ে গেছে। আপনাকে ভিডিও দেখাবো না। আবির নীরের কণ্ঠে বলল, এর জন্যই ফোনে এত যত্ন সহিত ননদিনী বলে ডাকছিল। মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি কিভাবে জানেন? আবির সশব্দে হেসে বলল, তাকে কল দিয়েছিল, আমি কল রিসিভ করে শুধু বলতে চেয়েছিলাম তুই ছাদে, কিন্তু তার আগে সে সব বলে ফেলেছে। তারপর আর কি, সে যেহেতু ননদ দেবরের খোঁজ নিচ্ছে, তাই ভাষ্য হিসাবে আমার পরিচয়টা দিয়ে দিতে হয়, তাই দিয়ে এসেছি পরিচয়। এটা কি করলেন আপনি? আবির ঠাট্টার স্বরে বলল, আমি তো কিছুই করলাম না। মেঘ কপাল গুটিয়ে সূক্ষ্মনীতিতে তাকাতেই আবির মুচকি এসে চলে গেছে। 2 দিন কেটে গেছে। আবির বন্যার ব্যাপারে তানভীরকে কিছু জানায়নি, কারণ তানভীর ভাবার জন্য 2 দিন সময় নিয়েছিল। তানভীর 2 দিন পর সুন্দরভাবে তার মতামত জানিয়েছে, সে বন্যাকে ছাড়া আর অন্য কাউকে পছন্দ করবে না, ভালোবাসতে পারবে না। বন্যার জন্য সে সব কিছু করতে পারে, আরও অনেক কিছু বলেছে। আবির সব শুনে শান্ত কণ্ঠে বলল, তুই চাইলে বন্যাকে তোর মনের কথা বলতে পারিস। তানভীরকে বিস্তারিত কিছু না বললেও কিছু কথাতে টুকেটাকে বুঝিয়েছে।
আজ সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম। মোজাম্মেল খানের শরীর খারাপ, তাই অফিসে যাবেন না। তানভীর একটা কাজে বেরিয়েছে। আবির আব্বুর অফিসে ছোটোখাটো একটা মিটিংয়ের আছে, তাই আবিরও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে। মেঘ খেতে গিয়ে দেখে টেবিল সম্পূর্ণ ফাঁকা। না খেয়ে আবিরকে দেখতে গেল। আবির রুমে নেই। মেঘের মন কিছুটা খারাপ হয়ে গেছে। আজ সকালে কল পর্যন্ত ধরেনি আবির। আবিরের খোঁজ নিতে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আবির নাম্বারে কল দিল। আচমকা রুমের ভেতর থেকে রিংটং বাজছে। পাগল তোর জন্য রে পাগল মন। পাগল মুখে বলি দূরে যা মন বলে, থেকে যা দূরে গেলে মন বলছে তুই কত আপন। কল বাজতে বাজতে কেটে গেছে। আবির রিসিভ করেনি। মেঘ দ্বিতীয়বার আবিরের নাম্বারে কল দিল। পড়বেন নাই রুম থেকে একই গান বাজছে। মেঘে কপালে ভাঁজ ফেলে আনমনে রুমের দিকে এগিয়ে গেল। বিছানার উপর আবিরের ফোনটা পড়ে আছে। সে ফোনের একই গান বেজে চলেছে। মেঘ এগিয়ে গিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে রীতিমতো আশ্চর্য বনে গেল। মেঘ আর আবির এক দৃষ্টিতে বৃষ্টিতে ভিজছে এমন একটা ছবি ভাসছে, সাথে সোলমেট নামে সেভ করা একটা নাম্বার। মেঘ আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে আছে। মস্তিষ্কের রিউনারগুলো ছুটছে দিক বিদিক। বুকের বাপরোসটা অদ্ভুত অনুভূতিতে মেতেছে। অনেকদিন আগে আবিরের ফোনে নিজের নাম দেখার ইচ্ছে হয়েছিল মেঘের, তবে সেটা কেবলমাত্র ইচ্ছে ছিল। এখন তার এক বিন্দুও মনে ছিল না। গত পরশুদিন রাতেও মেঘ বন্যাকে কল দিয়ে মন খারাপ করে বলেছিল আবির ভাই দেশে বেড়েছে, তবুও তাকে ভালোবাসার কথা বলছে না, প্রপোজ পর্যন্ত করছে না। বন্যা অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে বলেছে। আজ সে আবির ভাইয়ের ফোনে নিজের নাম, ছবি আর ফোনের রিংটং শুনে মেঘের নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। আনন্দে মেঘের দু চোখ টলমল করছে। ভেতরটা আনন্দে ভরে গেছে। প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে। আচমকা আবিরের বাইকের শব্দ শুনে ফোন ফেলে মেঘ দ্রুত নিজের রুমে চলে গেছে। আবির নিজের রুম থেকে ফোন নিয়ে মেঘের রুমের সামনে এসে আচমকা দরজা থেকে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো, কল দিয়েছিলি কেন? মেঘে দু চোখ ভেজা, চিকচিক করছে পানি। মেঘ আবিরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, খেয়েছেন কিনা জিজ্ঞাসা করতে কল দিয়েছিলাম। সত্যি নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, এমনিতেই কল দিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই। আবির মেঘের দিকে ভালোভাবে তাকালো। মাথার ওড়নার দিকে মুখ ঢেকে বসে আছে। আবির মৃদু এসে বলল, হঠাৎ লাজুকতা সাজার কারণ কি? এমনি, আপনি অফিসে যান। এদিকে আলী আহমেদ খান বারবার কল দিচ্ছেন। 11টায় মিটিং টাইম, যত দ্রুত সম্ভব যেতে হবে। আবির মেঘের থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেছে। আবির বাসা থেকে বের হতেই মেঘ বর্ণা নাম্বারে কল দিল। প্রথমবার রিসিভ হয়নি, তারপরে এর থেকে নেটওয়ার্ক বিজি, ব্যস্ত বলছে। অনেকক্ষণ ট্রাই করার পর একবার কল ঢুকেছে। বর্ণা কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বেবি তুই জিতে গেছিস। এপাশ থেকে বর্ণা বলে উঠল, বেবি আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি। বর্ণার মেঘ একসঙ্গে চিল্লাচিল্লি শুরু করেছে। মেঘ বলছে সে আগে বলবে, এদিকে বর্ণা বলছে বর্ণা আগে বলবে। বাধ্য হয়ে মেঘের কথা আগে শুনতে হলো। মেঘের কথা শেষ হতেই বর্ণা বলে উঠল, তুই একবার বলেছিলি না হয়তো আবির ভাইয়া বিদেশে যাওয়ার আগে তোকে ভালোবাসে? এটা মিথ্যা না, একদম সত্যি। ভাইয়া তোকে তখন থেকে ভালোবাসেন। তোকে কে বলেছে? তোর ভাই গতকাল রাতে কল দিয়েছিল। আপু বাসায় নেই, তাই এই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতে পেরেছি। তোকে বিস্তারিত ঘটনা পরে বলবো। সবচেয়ে বড় কথা হলো তোর ভাই সব কিছু জানতো। মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি। এখন কি করবি? মেঘ একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, এই জীবনে ওনার প্রপোজে আশা করাটা বোকামি ছাড়া কিচ্ছু হবে না। যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি, তাই আমি নিজেই আজই ওনাকে প্রপোজ করব। কিভাবে? মেঘ মুচকি এসে বলল, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমার যে একটা নীল শাড়ি কিনে আনতে পারবি? তুই ওনাকে প্রপোজ করবি? হ্যাঁ। আমি এতদিন প্রমাণ খুঁজেছিলাম, কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ পাইনি, তবে আজ পেয়েছি, তাই আর ছাড়তে পারবো না। উনি বলেছিল উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই হবে। আমি আজ ওনাকে চাইছি, আশা করি আমাকে ফেরাবেন না। তুই শুধু শাড়িটা কিনে নিয়ে আয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আই লাভ ইউ বেবি। লাভ ইউ আমায় না বলে আমার ভাসুরকে বলিও। মেঘ লাজু হেসে বলল, উফ আমায় না ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। মনে হেসে বলল, তুই রেডি হ, আমি শাড়ি কিনে নিয়ে আসি।